বিশ্বাস করো বোন, 500 টাকার একটা বান্ডিলই তো পেয়েছি, আরেকটা তো খুঁজেই পাচ্ছি না। সর্বনাশ, বলো কি? সরে তো, খুঁজে দেখি। দেখছি। চাবি তো তোমার কাছেই ছিল, তাহলে 50,000 টাকা গেল কোথায়? বৌদিমণি, তুমি মনে করে দেখো তো, টাকাগুলো তুমি কাউকে দাওনি তো? এতগুলো টাকা আমি কাকে দেব? কাকে দেবে সেটা তোমার ব্যাপার। দেখো বৌদিমণি, তুমি যদি টাকাগুলো খরচ করেই ফেলো, তাহলে আমি কিছুই মনে করব না। মনে করব তখনই যখন তুমি সত্যকে গোপন করে মিথ্যের আশ্রয় নেবে। আকাশ, তুই আমাকে মিথ্যেবাদী ভাবছিস? কি হয়েছে? বৌদিমণির কাছে 1 লাখ টাকা রেখেছিলাম, তা থেকে 50,000 পাওয়া যাচ্ছে না। তাই বৌদিমণিকে বলছিলাম টাকাগুলো যদি কাউকে দিয়ে থাকে তা মনে করতে। তোর বৌদি আবার কাকে দেবে? টাকাগুলো চুরিও তো হতে পারে। হতে পারে, তবে বাইরের কেউ চুরি করলে পুরো 1 লাখ টাকাই নিয়ে যেত, 50,000 টাকা রেখে যেত না। তাহলে তুই বলতে চাস টাকাগুলো বৌদিমণি সরিয়েছে? প্রশ্নটা বৌদিমণিকেই কর, যেহেতু আলমারির চাবিটা তার কোমরেই থাকে। আকাশ, এত বড় অপবাদ তুই তোর বৌদিকে দিতে পারলি? সত্যি কথা বলা যদি অপবাদ হয়, তাহলে ভেবে নেব বৌদিমণির অন্যায়টাকে তুমিও প্রশ্রয় দিচ্ছ। বৌদিমণিকে জিজ্ঞেস করে দেখো, ওনার মামা কেন এ বাড়িতে এসেছিলেন? চুপ করে রইলে কেন? দাদাভাইকে জানিয়ে দাও, তিনি তোমার কাছে 50,000 টাকার জন্য এসেছিলেন, আর টাকাটা তুমি তাকে দিয়েছো, সে প্রমাণও আমার কাছে আছে। তুমি জানো টাকাটা আমার অফিসের, আমাকে বিপদে ফেলে নিজের স্বার্থটাকেই বড় করে দেখলে। এমন ঘটনা তুমি এর আগেও ঘটিয়েছো, যা আমি কাউকে জানাইনি। অস্বীকার করতে পারবে আমার টাকা থেকে 10,000 টাকা সরিয়ে তুমি সোনার দোকানে গয়না গড়াতে দাওনি? আমি নিজে তোমাকে বিনোদ কাকার দোকানে যেতে দেখেছি। আমি স্বীকার করি, ছোটবেলা থেকে তুমি আমার জন্য অনেক করেছো। সেই পরিশ্রমের দাম এভাবে উসুল না করে আমার কাছে চেয়ে নিলেও তো পারতে। আকাশ, আজ জানলাম আমাকে ভিক্ষে দেবার মতো তোর অনেক টাকা হয়েছে। ওগো, ওগো শুনছ? ও আমার পরিশ্রমের দাম ওর কাছ থেকে চেয়ে নিতে বলছে। তুমি আমাকে বলে দাও, আমি ওর কাছে কি চাইবো, কত চাইবো? আমার পরিশ্রমের দাম কত নিলে সব শোধ হবে? দাঁড়াও আকাশ, তোর হারিয়ে যাওয়ার টাকার কথা আমি জানি না, তবে এটা জানি ওর মামা এই বাড়িতে টাকার জন্য এসেছিলেন, আর টাকাটা যদি ওর মামাকে দিতে পারত সেটাও আমি জানতাম। আকাশ, আমার আর তোর বৌদির মধ্যে যে বিশ্বাসের দেয়ালটা আছে সেটা অনেক বেশি শক্ত, অনেক বেশি মজবুত। কোনো অবিশ্বাসের ঝড়ই সে দেয়ালটাকে ভেঙে দিতে পারবে না, কারণ তোর বৌদি আমার কাছে কোনো কিছু গোপন করে না। বিনোদ কাকার দোকানে গীতিকে যেতে দেখেছিলি ঠিকই, তবে সেটা গয়না গড়ানোর জন্য নয়, মায়ের হাতের পুরনো বালাজোড়া পালিশ করাতে। যে বালাজোড়া বন্ধকি থাকার জন্য মা পারেনি গীতিকে বরণ করতে, পারেনি গীতিকে আশীর্বাদ করতে। অথচ আমারই প্রভিডেন্ট ফান্ডের 20,000 টাকা দিয়ে ওই বন্ধকি বালা ছাড়িয়ে এনে গীতি চেয়েছিল মায়ের হয়ে মায়ের জায়গায় দাঁড়িয়ে ছোট বউকে আশীর্বাদ করতে। এই ঘর এই সংসার যার কাছে সবচেয়ে বেশি ঋণী, তাকে তুই অসম্মান করেছিস। সবকিছু উজাড় করেছে, নিজে বিক্রি হয়েছে, তাকে তুই ভিক্ষে দিতে চাইছিস?
তোকে অবলম্বন করেছে মা শাস্তি চেয়েছিল, তাকে তুই চোর সাজিয়েছিস। এই তোর জীবন বাঁচাতে সারা জীবনের জন্য যে নিজের মাতৃত্ব বিসর্জন দিয়েছে, আজ যদি সে আঁচল পেতে তোর কাছে সেই মাতৃত্ব ভিক্ষে চায়, পারবি সেই মাতৃত্ব ভিক্ষে দিতে? পারবি? পারবি তোর টাকার বিনিময়ে একটি সন্তানের মুখে মা ডাক শুনে ওর জীবনটা ভরিয়ে দিতে? বল, পারবি? পারবি ওর ঋণ শোধ করতে? আমার মায়ের অকাল মৃত্যুতেও কি তোমার স্ত্রীর ঋণ শোধ হয়নি? যে মা তোমার স্ত্রীর কারণে উত্তেজিত হয়ে আমার চোখের সামনে মরে গেল, তোমরা কি পারবে আমার সেই মাকে ফিরিয়ে দিতে? নিজের স্ত্রীর মাতৃত্বের কথাই শুধু বলছো, মায়ের মৃত্যুর কথা একবারও তোমার মনে পড়লো না। পড়বেই বা কি করে? মা তো তোমার নয়, আমার। তোমার তো সৎ মা। আমার গালে দুটো চড় মেরে তুমি আমাকে নতুন করে মনে করিয়ে দিলে তুমি আমার সৎ ভাই। আবার প্রমাণ করলে সৎ ভাই শুধুই সৎ ভাই, সে কোনোদিনও আপন হয় না। আকাশ, আমাকে সৎ ভাই বলে তুই শুধু আমাকেই অপমান করিসনি, আমার মাকেও অপমান করেছিস। আমার স্নেহময়ী মমতাময়ী মাকে তুই ছোট করেছিস। যে বাড়িতে দাঁড়িয়ে তুই আমার মাকে ছোট করেছিস, অপমান করেছিস, সেই বাড়িতে থাকার তোর কোনো অধিকার নেই। বেরিয়ে যা, বেরিয়ে যা। কার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো তুমি? এ বাড়ি আমার বাবা আমার মায়ের নামে লিখে দিয়ে গেছেন। মায়ের মৃত্যুর পর আইনত এ বাড়ির মালিকানা সত্ত্ব আমার আর আমার ছোট বোন প্রেমা। এ বাড়িতে তোমাদের কোনো অধিকার নেই। ঠিকই বলেছিস তুই, আমি ভুলেই গেছিলাম এই বাড়িতে আমাদের আর কোনো অধিকার নেই। গীতে, গীতে, চলো গীতে। দিদি না, দিদি না, দিদি যেও না, দিদি যেও না, দিদি তোমার দুটি পায়ে পড়ি, যেও না। আজ থেকে যে বাড়ি আমাদের জন্য পর হয়ে গেল, সেখানে থাকি কেমন করে বলো? এই চাবি আর টাকাটা রাখো বোন। যে 50,000 টাকা আমি চুরি করে খরচ করে ফেলেছি, সেই টাকা আমার স্বামী তার রক্ত বিক্রি করে হলেও শোধ করে দেবে, কথা দিলাম। চলো। বৌদিমণি দাঁড়াও। প্রেমা। প্রেমা? হ্যাঁ, তোর আপন বোন হিসেবে এই বাড়ির আমিও একজন অংশীদার। আজ থেকে তুই আমাকে সৎ বোন বলেই পরিচয় দিস। প্রেমা, তাহলে তোর এই পুরো বাড়ির ভোগ দখলে নিশ্চয়ই কোনো অসুবিধা হবে না। চলো দাদা ভাই। না প্রেমা, না। সৎ বোন ভেবে যদি সঙ্গে নিতে না চাও, তাহলে আমি যাব না, কিন্তু এ বাড়িতেও আমি থাকবো না। যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। প্রেমা, হ্যাঁ, আমি আমার মা বাবাকে ছেড়ে থাকতে পারবো না। প্রেমা, চল। আকাশ, প্রেমা, দাদা, দিদি। বাবা, যে আমাকে অনাথ বানিয়েছিল তাকে আমি ক্ষমা করিনি। তাকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে ঘর ছাড়া করেছি। যে তোমাকে রাজপথে আত্মহত্যা করতে বাধ্য করেছিল, আমি তাকে ভিখিরি সাজিয়ে সেই রাজপথে নামতে বাধ্য করেছি। বাবা, বাবা, তুমি ছিলে আমার খেলার সাথী, আমার সমস্ত আবদার হাসি মুখে তুমি পূরণ করতে। তুমি ছিলে
ছিলে আমার প্রিয় বন্ধু। তোমাকে ঘিরেই ছিল আমার মান অভিমানের পালা। তুমি ছিলে আমার জীবনের একমাত্র অবলম্বন বাবা। সেই তোমাকে আমার জীবন থেকে যে কেড়ে নিয়েছে, আমাকে একা করে দিয়েছে, আমাকে কাঁদিয়েছে, তার জীবন থেকেও আমি তার একমাত্র অবলম্বনকে সরিয়ে দিয়েছি বাবা। আমি তাকেও কাঁদিয়েছি। ওর চোখের জলে আমার বুকের আগুন, আমার প্রতিশোধের আগুনকে আমি নিভিয়েছি বাবা। সাব্বাস, সন্তান হয়ে সন্তানের মতোই কাজ করেছিস মা। সত্যি তোর নাটকের জবাব নেই। হ্যাঁ বাবা, একদম সুপার হিট নাটক। মামা, তোমার মনে পড়ে বাবার মৃতদেহের সামনে যখন আমি চিৎকার করে কাঁদছিলাম, তখন তুমি আমায় জানিয়েছিলে বাবার হত্যাকারীর নাম সুদীপ্ত ব্যানার্জি। আমার কান্না দেখে তুমি সান্ত্বনা দিয়ে বলেছিলে, যে সুদীপ্ত ব্যানার্জি তোকে অনাথ করলো, তোর বাবাকে আমাদের কাছ থেকে কেড়ে নিল, তাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তোমার ইচ্ছেই পূর্ণ হয়েছে মামা। এত বড় নাটকের যে নীল নকশা তুমি বানিয়েছিলে, তার বাস্তবে রূপ দিয়ে আমি তৃপ্ত। মামা, যিনি এই নাটকে আমার বাবার চরিত্রে সফল অভিনয় করেছেন তাকে, আর এই নাটকের প্রত্যেকটি চরিত্রে যারা সাবলীল অভিনয় করেছেন, তাদের সবাইকে তুমি খুশি করে দিও মামা। নিশ্চয়ই মা। তৃষ্ণা মা, কেমন আছেন কাকাবাবু? তোমার দয়ায় এই যাত্রা বেঁচে গেলাম মা। আপনার মেয়ের মতো মেয়ে যদি প্রতিটি ঘরে থাকে, তাহলে কোনো বাবার আর কোনোদিন কোনো চিন্তা থাকবে না। সেদিন তুমি টাকা দিয়ে সাহায্য না করলে বাবার এত বড় অপারেশন আমাদের মতো গরিবদের পক্ষে করা সম্ভব হতো না। তোমার এই উপকার আমরা কোনো দিন ভুলব না। ছি ছি বোন, তুমিও আমার জন্য কলেজ ছেড়েছ, মিথ্যে নাটক করে আকাশে সংসারে পৌঁছে দিয়েছ। দিদি, আকাশদাকে পেয়ে তুমি খুব খুশি, তাই না? হুম, আমি খুশি হব সেদিনই, যেদিন আমি আকাশকে দিয়ে ওই বাড়িটা আমার নামে লিখিয়ে নেব, যাতে সুদীপ্ত ব্যানার্জি ওই বাড়িতে কোনোদিন আর ফিরে আসতে না পারে। আর তারপর আমি আকাশকে ডিভোর্স করব। প্রেমা, যাও এবার কলেজে যাও। কিন্তু কোনো কিন্তু নেই, সামনে তোমার পরীক্ষা, যাও। হ্যাঁ, তোর বৌদি ঠিকই বলেছে, যা কলেজে যা। ঠিক আছে, ইম্পর্টেন্ট ক্লাসটা করেই আমি আসছি। এবার বলো বাজার থেকে কি আনতে হবে? ওসব নিয়ে তোমায় টেনশন করতে হবে না, বাজার টাজার আমি সেরে নেব। তুমি বরং একবার অফিসে যাও। পুরনো চাকরিটা ফিরে পেলে আবার আমরা নতুন করে বাঁচতে পারবো। হ্যাঁ গীতে, আমাদের বাঁচতে হবে, নতুন করে সংসার পাততে হবে, যে সংসারে সবাই থাকবে, থাকবে না শুধু আকাশ, আমার সৎ ভাই।